আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ জিয়াকে খাটো করার অপচেষ্টার অভিযোগ। ভারত থেকে এলো ৫,০০০ মেট্রিক টন ডিজেল। তেল সংগ্রহে গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ। অবৈধ মজুদের কারণে কৃত্রিম সংকট, দাবি জ্বালানি মন্ত্রীর। দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ। নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান। এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা তেহরানের। ইরানে হামলা আরো জোরদার করার হুমকি ইসরায়েলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সীমাবদ্ধতা থাকলেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভায় তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপি সরকারের লক্ষ্য। এ সময় দলের সিনিয়র নেতারা বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে বিজয়ী করেছে, যে কোনো মূল্যে তা পূরণ করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর ক্ষমতাসীন দল হিসেবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বিএনপি সিনিয়র নেতারা বলেন, ফ্যাসিবাদী শক্তির কারণে মুক্তিযুদ্ধের অনেক প্রত্যাশাই পূরণ হয়নি। এবার মানুষের আস্থা, বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান দেবে বিএনপি। ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেটা ইতিহাস হতে পারে। এবারও হাইপ তোলা হয়েছিল যে অন্য কোনো একটা দল বিজয় হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনো হিসাবে ভুল করে না। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চেহারায়, নতুন ক্রমে আপনার হাজির হয়েছে বলতে পারেন। এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১ বাংলাদেশের জন্মযুদ্ধের গৌরবময় ইতিহাস। লাখো মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, মুক্তিযুদ্ধের সেই গৌরবগাথার মর্যাদা নষ্ট হয় এমন কোনো কথা বলা যাবে না। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা, তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস, তাকে কোনোভাবে খাটো করতে পারে। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে। এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি সরকার। জনগণের নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। ৭১ সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামের সকল শহীদদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক দাবেদার মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে মানবিক রাষ্ট্র গড়ে তোলাই বিএনপি সরকারের অঙ্গীকার বলে জানান প্রধানমন্ত্রী। সমাজের
একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারত থেকে তৃতীয় দফায় পাইপলাইনের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন কার্যক্রম শেষ হয়। এর আগে গত মঙ্গলবার ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে করে 5,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু হয়। পার্বতীপুর রেলহেড অয়েলের ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী জানান, ভারত থেকে পাইপলাইনে আসা 5,000 মেট্রিক টন ডিজেলের চালান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার আরও 7,000 মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। সংকট মোকাবেলায় ছুটির দিনেও ডিপো খোলা রেখে সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রী বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে। এদিকে তেলের অপেক্ষায় পেট্রোল পাম্পে রাত কেটেছে অনেক মোটরসাইকেল এবং প্রাইভেট কার চালকদের। ছুটির দিনের শুরুতেই রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ ছিল। ডিপো থেকে জ্বালানি তেল আসার পর শুরু হয় বিক্রি। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। তেলের জন্য অপেক্ষা, পাম্পেই কেটেছে রাত, তবুও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি তেল। শুক্রবার সকালে রাজধানীর অধিকাংশ পাম্পই ছিল বন্ধ, তাই দীর্ঘ প্রতীক্ষার পরেও তেল পাননি গ্রাহকরা। সকালবেলা সিরিয়ালের মধ্যে আসি, এখন ঢুকমো, এই সময় বলে যে তেল নাই। এই সারা রাত ছিলাম, এখন সারা দিন প্রায় চলে যেতেছে, এখন পর্যন্ত কোনো তেল পাইনি। আমি কাল রাত 10টায় এনে সিরিয়াল দিছি, আবতারিক আছি, রাত্রে ঝড় তুফান গেছে, কেউ একটা তালা খোলে না, ওই বিজ্জাপুরি এনে খারাই রয়েছি। তেল নিতে হইবে, যদি মনে করেন আর 2 দিন থাই, তেল লইয়ে তারপর দাম। সরকার বলতেছে যে তেল নাকি পর্যাপ্ত পরিমাণ আছে, তাহলে আমরা তো তেল পাচ্ছি না। এদিকে ভোগান্তি কমাতে শুক্রবারেও খোলা রাখা হয়েছে তেলের ডিপো। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মানুষ আতঙ্কে বেশি তেল কিনছেন, তাই 3 দিনে যে পরিমাণ তেল বিক্রি হয় তা একদিনেই বিক্রি হচ্ছে। তেল সংকটের পরে দেখা গেছে মানুষ তো এলপিজি নেওয়ার কথা, যে তেল কম এলপিজিতে চলবে, বাট এখন দেখা গেছে এলপিজির লাইনটাই কম, তেলের লাইনটাই বেশি। মানে যেটার ক্রাইসিস আমাদের সমস্যা আছে, ওইটার উপরই বেশি ঝাঁপাই পড়তে হবে। যেটা ডিপোতে ডিমান্ড থাকে আমাদেরকে ওইভাবেই দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে যেটা আমাদের চলা, যেমন বৃহস্পতিবার যে তেলটা উঠাই, ওটা আমাদের চলা রবিবার বিকাল পর্যন্ত, এর মধ্যে রবিবারে তেল আসে, বাট আজকে শুক্রবার সকাল হইতে না হইতে এই তেলটা শেষ। এদিকে সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। গ্রাহকদের মাঝে সচেতনতা ও দায়বদ্ধতা সৃষ্টি না হলে এই সংকট কাটবে না বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের অজুহাতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েলের দাম লিটারে 1 লাফে 90 টাকা বাড়ানো অযৌক্তিক অভিযোগ করে তা কমানোর দাবি জানিয়েছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। এতে টিকিটের দাম বৃদ্ধি সহ এভিয়েশন খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানগুলো বলছে, 1 মাসের ব্যবধানে 115% বেশি দাম বাড়ানো হয়েছে, যা পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি। তরিক ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক তেল পরিবহন, আর তাতেই বৈশ্বিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন বাস্তবতায় মঙ্গলবার বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটার প্রতি 90 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যেখানে 1 লাফে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে প্রায় 80% বেশি। উড়োজাহাজ সংস্থাগুলো বলছে, সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে যাত্রী ও এ খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ বেশি, আর 1 মাসের ব্যবধানে দাম বৃদ্ধির হার 115% বেশি। এখানে বাংলাদেশে 80% উপরে একদিনে ইনক্রিজ করা, সেটা আসলে আমি বলবো যে এটা বিবেচনা দিন থাকা উচিত। বিকজ আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যদি ডিরেক্ট একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা শুধু এভিয়েশন ইন্ডাস্ট্রির মধ্যে, এয়ারলাইন সেক্টরের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকবে না। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, এটার সাথে ইনভলভ যেমন আছে হোটেল ইন্ডাস্ট্রি, আছে হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ডিরেক্ট একটা প্রভাব পড়ে যাবে। শুধু যাত্রী পরিবহন নয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে কার্গো সার্ভিসেও। সেক্ষেত্রে পণ্য আমদানি রপ্তানিতে বড় ধরনের
প্রভাব পড়ার আশঙ্কা কার্গো ব্যবসায়ীদের। এভিয়েশন সেক্টরে আমাদের এটার কারণে এখন ধরেন আমাদের ইউরোপ এবং ইউএস এর যেই বর্তমান এয়ার ফ্রেটটা আছে, ইউএস এর আছে অ্যাপ্রক্সিমেটলি $6 to $7 পার কিলো, ইউরোপের আছে $4 to $5 পার কিলো। সো এই রেটটা তেলের এই বর্তমান মূল্যের কারণে এই রেটটার উপরে ইম্প্যাক্ট পড়বে এবং এই রেটটাও আরও 30 to 40% হয়তো ইনক্রিজ হতে পারে। ফিউয়েল হলো একটা এয়ারক্রাফটের টোটাল কস্টে 50% যেন এফেক্ট হবে, আলটিমেটলি এটা তো ইম্প্যাক্ট উপর থেকে নিচে নামতে ফ্যাক্টরি পর্যন্ত গড়াবে। এখন অল্টারনেট অপশন হবে যে যেমন এয়ার মুড চেঞ্জ করে বায়ার যদি অ্যাকসেপ্ট করে, ফ্যাক্টরি যদি অ্যাকসেপ্ট করাইতে পারে, এটা যাবে হলো সি এয়ারে যাবে, বিভিন্ন মুডে যাবে, এয়ার হবে। সো এটা কিছু কাটল হবেই। এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে দাম বৃদ্ধি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। এদিকে মৌলভীবাজারে জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদ ও বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও পয়েন্টে অকটেন পেট্রোল ও এলপিজি গ্যাস সিলিন্ডার খুচরা এবং পাইকারি দুটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা ও 29,724 কেজি এলপিজি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মেসার্স ন্যাশনাল ট্রেডিং এর প্রোপাইটার সুবোধ চন্দ্র সরকার ও শান্ত এন্টারপ্রাইজের প্রোপাইটার শান্ত সরকারের কাছ থেকে 50,000 টাকা করে 1 লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ 5 জন নিহত হয়েছেন। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ। কালিহাতী থানার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। এ সময় তারা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে তারা সরে যাওয়ার আগেই কাটা পড়েন। মেন রোডে একটা বাস তেল ফুরিয়ে গেছে। বাসটা আপনার মেন রোডে দাঁড়াইছিল, বাসের যাত্রী তারা রেল লাইনে পর বসাছিল। এর ভিতরে হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল থেকে ছেড়ে যমুনার দিকে যাওয়ার সময় এই যাত্রীগুলা ট্রেন লাইনের উপর থেকে ওঠে নাই, হয়তো খেয়াল করতে পারে নাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে 5টা লোক মারা গেছে। এর ভিতরে একটা শিশু, 3টা মহিলা আর একটা পুরুষ। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারের 3য় দিনের অভিযানেও নতুন কারো সন্ধান পাওয়া যায়নি। এ পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ বলে দাবি করেছে পরিবার। এদিকে দুর্ঘটনার পর বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করে মালিকপক্ষকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বিআরটিএ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের মর্মান্তিক বাসডুবির ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি উদ্ধার অভিযান। 3য় দিনেও নিখোঁজ যাত্রীর স্বজনরা ভিড় করেন ফেরিঘাটে। নদীর 60 ফুট গভীরে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধারের পর এ পর্যন্ত 26টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। দুর্ঘটনায় আরও একজন নিখোঁজের দাবি পরিবারের। নিখোঁজ ব্যক্তির নাম রিপন, তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। একটাই মিসিংয়ের আমরা সংবাদ পেয়েছি। এছাড়া আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে, তারা মাইকিং করে এটা একটা সবাইকে জানাচ্ছে যদি কেউ মিসিং থেকে থাকে তাহলে আমাদের জানানোর জন্য। এর আগে নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আহতদের চিকিৎসাও চলছে হাসপাতালে। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে প্রশাসন। দায়সারাভাবে নয়, প্রকৃত ঘটনা অনুসন্ধান করে ঘাটের অব্যবস্থাপনাগুলো শনাক্তের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আরও 10 দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ঘোষণাকে তেমন পাত্তা দিচ্ছে না তেহরান। এদিকে ইরানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের ওপর হামলা চালানো হবে। পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অপতথ্য মোকাবেলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বানও জানান তিনি। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট স্ট্র্যাটকম 2026-এ প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণ করতে তথ্যকে বিকৃত করা হয়েছিল। মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য প্রাপ্তি এবং অবাধ তথ্য প্রবাহের মধ্যে একটি কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। Just we formed our elected government before 1 month. And before that, near about 17-18 years, there was a fascist regime. So the manipulation of digital communication was one of the weapons which was used by them, and people was also victim for that reason. এবারে পুবলি ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের আগে অস্থির হয়ে ওঠা মুরগির বাজার এখনো অনিয়ন্ত্রিত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা, আর সোনালী মুরগি প্রতি কেজির দাম 400। এদিকে নিত্যপণ্যের বাজারে সবচেয়ে কম দাম পেঁপের, বাকি সব সবজির দাম 50 টাকার উপরে। মনির হোসেন তপুর রিপোর্ট। ঈদ পরবর্তী সময়ে এখনও পুরোদমে জমে ওঠেনি বাজার, খোলেনি সব দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিনেও কাঁচা বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল কম। ঈদের কয়েকদিন আগে থেকেই মুরগির বাজারে দামে আগুন। কয়েক লাফে দাম বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হয়েছে 250 টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে 30 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 220 টাকায়। আর সোনালী মুরগি তো ধরাছোঁয়ার বাহিরে, কারণ বাজারে খুচরা বিক্রেতারা 400 টাকা কেজি বিক্রি করলেও হাতিরপুল বাজারে তা বিক্রি হচ্ছে 450 পর্যন্ত। বাজারের অবস্থা খুবই গরম, কারণ ক্রেতা বেশি, মুরগির আমদানি সরবরাহ কম। আপনি ব্রয়লার বেশি ঈদের আগে 180 টাকা, এখন 220 টাকা। আমরা ক্রেতা হিসাবে কি করতে পারি? আমাদের তো কিছু করার নাই, সিন্ডিকেটের হাতে সব জিম্মি। সোনালিটার দাম একটু বাড়ছে, কিন্তু ব্রয়লারটার দাম কমছে। সরকারের কাছে অনুরোধ যাতে এই বাজারটা নিয়ন্ত্রণ করে। সবজির বাজারে নেই স্বস্তি। সবচেয়ে কম দাম পেঁপে, তাও বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। অধিকাংশ সবজির দামই 50 থেকে 80 টাকায়। ভেন্ডি 80 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, দুধ 100 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, বেগুন 80 টাকা আছে, 70 টাকা আছে, 60 টাকা আছে। যে যার মতো বাড়াচ্ছে, এটা আসলে তদারকি করা উচিত। যারা আছে সরকারে, যারা আছে, যারা ভোক্তা অধিকার আছে, এটাই। মাছের বাজারে কিছুটা দাম বেড়েছে, তবে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলছেন ক্রেতারা। যেটা ছিল 700, ওইটা আজকে মনে করেন কেজিতে 100 টাকা বাড়তি, কারণ মোকামে মাছ নাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। র্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া বালেন্দ্র শাহ নেপালের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত বছর যুবকদের নেতৃত্বে হওয়া আন্দোলনের পর দেশের প্রথম নির্বাচনে বিশাল জয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। দায়িত্ব নেওয়ার আগে বালেন নামে পরিচিত বালেন্দ্র শাহ নেপালের ভবিষ্যৎ নিয়ে একটি গান প্রকাশ করেন। গানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভিজাত শাসনের বিরুদ্ধে ভোটারদের কাছে তার পরিবর্তনের প্রতিশ্রুতি বেশ সাড়া ফেলে। 35 বছর বয়সী এই নেতার উত্থান নেপালের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পর্ব শুরুতেই খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র্যাঙ্কিং টুর্নামেন্টে পুরুষ কম্পাউন্ড দলগত বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাশার ও ঐশ্বর্য রহমানের দল 231-225 স্কোরে ভিয়েতনামের প্রতিযোগিতায় পরাজিত করে।
এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র্যাঙ্কিং টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়। এই গৌরব অর্জন করায় বাংলাদেশ আর্চারি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ জিয়াকে খাটো করার অপচেষ্টার অভিযোগ। ভারত থেকে এলো ৫,০০০ মেট্রিক টন ডিজেল। তেল সংগ্রহে গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ। অবৈধ মজুদের কারণে কৃত্রিম সংকট, দাবি জ্বালানি মন্ত্রীর। দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ। নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান। এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা তেহরানের। ইরানে হামলা আরও জোরদার করার হুমকি ইসরায়েলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।